বোধহয় একটু না নিজের আইডেন্টিটি তৈরি করাও ভালো, মেয়েদের কথা বলছি, আমি এন্টায়ারলি মেয়েদের কথা বলছি। আমি কখনোই নাটকে নিবেদিত একজন মানুষ, নাটকটাই আমার বৃত্তি হবে এমন কথা ভাবিনি। লোকে বলে না 4 লাইনের রোল, কি করব? 4 লাইন কেন, 2টো শব্দ ইম্পর্টেন্ট। এই যে এগুলো তো লোককে বোঝাতে পারি না। আমি কেন রিহার্সাল আসি, আমার তো কম আছে দিদি, তাই আসিনি। সংসার করব, নাটক করব স্পেয়ার টাইমে না। যদি আমি নাটকটা ভালো করে করতে চাই, আমার সময় দিতেই হবে, নইলে আমি করব না। নমস্কার। থেসপিয়ান্স নাট্য দলের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা উদ্যোগ নিয়েছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে তাদের ভাবনা, তাদের জীবনের কথা সাক্ষাৎকার ভিত্তিতে গ্রহণ করে আপনাদের সামনে তুলে ধরা। আজ আমরা এসেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীমতী উর্মিমালা বসুর কাছে। নমস্কার। বাচিক শিল্প বলতেই যার কথা আমাদের মনে পড়ে, তিনি সর্বার্থে অভিনয়ের সঙ্গে যুক্ত, মঞ্চ এবং বাচিক অভিনয়। আমরা থেসপিয়ান্সের পক্ষ থেকে তার কথা জানতে চাইব, মূলত তার ভাবনার কথা। আমার সঙ্গে রয়েছে দেবাদিত্য মুখোপাধ্যায়, আমাদের দলের সদস্য, এবং শম্পা রয়, তিনিও আমাদের একজন সদস্য। আমরা এসেছি দিদির কাছে, আমরা এবার তার কথা জানতে চাইব। দিদি, আপনার এই অভিনয়ের ব্যাপারে প্রথম আপনার আগ্রহটা যে হলো, সেটার অনুপ্রেরণা বা এই ভাবনাটা এলো কিভাবে, সেইটার কথা যদি একটু বলেন। আমার মূলত আমি ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে পড়াশোনা করেছি। তার সেখানে এগুলো আর কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়তো, গান, খেলাধুলো, নাটক করা। এবং যে কোনো কারণেই হোক, আমি খুব ছোট্ট থেকে স্টেজে উঠেছি। আচ্ছা। স্কুলের কোনো অনুষ্ঠানে আমি নেই, এটা হয়নি বিশেষ। তা আমাদের স্কুলে আবার কেয়া চক্রবর্তী পড়তেন। আচ্ছা। কেয়াদিকে আমি সেই ছোট্ট গুড়গুড়ি থেকে চিনি। কেয়াদি তখন একটু কম, মানে গুড়গুড়ি, আমরা আর কি ছোট। তা আমাদের স্কুলে একটা ছিল। তাছাড়াও আমার একটা অদ্ভুত যোগাযোগ ছিল নাটক, মঞ্চ নাটকের সঙ্গে। সেটা সংস্কৃত নাটক। আচ্ছা। ডক্টর অমর চৌধুরীর কথা তো আপনি জানেন। উনি পারিবারিক সূত্রে আমার মাসি। পারিবারিক সূত্র মানে আমার মা ব্রাহ্ম বালিকার ছাত্রী, উনিও তাই, এবং ওদের 3 বছর বয়সের আমৃত্যু বন্ধুত্ব। সেই সূত্রে কোনো একটা বয়স পর্যন্ত আমরা জানতুমই না যে উনি আমার মায়ের বোন নন, বন্ধু। মানে সেই সূত্রে আমি ওনার কাছে বড় হয়েছি বলতে পারা যায়। তা ওনার এবং ওনার স্বামী ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী, উনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওদের একটা সংগঠন ছিল প্রাচ্যবাণী, ইনস্টিটিউট ফর ওরিয়েন্টাল লার্নিং, এটা। এবং ওদের স্বপ্ন ছিল হিন্দি নয়, সংস্কৃত হবে রাষ্ট্রভাষা। আচ্ছা, এর ফলে ওনারা ভাষা প্রচার করতেন, মানে সংস্কৃত ভাষা প্রচার করতেন। ক্লাসিক্যাল নাটকগুলো ডক্টর যতীন্দ্র চৌধুরী, অ্যাডাপশন হতো মেঘদূতম, শকুন্তলা, কিন্তু সেটাকে আবার একেবারে আমাদের রোজকার জীবনের ফর্মে যে নাটকগুলো লেখা হতো সেটা লিখতেন ডক্টর অমর চৌধুরী, সংস্কৃততেই। ফলে আমি না সেইভাবে স্টেজে পারিবারিক কৃত্য হিসেবে স্টেজের সঙ্গে আমার যোগাযোগ সেই তখন থেকে। এবং ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে আমি সংস্কৃত নাটক করিনি। আর বাইরে যদি নেপালটাকে ধরি, তো নেপালে গেছি। এখন জগন্নাথের সঙ্গে পরিচয়ের আগের পর্ব এগুলো। কেমন প্রস্তুতিটা সেইভাবেই হলো? হ্যাঁ, মানে আমার স্টেজ ফ্রাইট ছিল না, সংস্কৃত শুদ্ধ বলতুম বলে আমার বিশেষ সুবিধা। হ্যাঁ, আমার উচ্চারণের পরিচ্ছন্নতা নিয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আমি কখনোই নাটকে নিবেদিত একজন মানুষ, নাটকটাই আমার বৃত্তি হবে এমন কথা ভাবিনি।
আচ্ছা। যেখানে জগন্নাথের সঙ্গে আমার তফাৎ। হুম, হুম। কিন্তু যখন জগন্নাথের সঙ্গে আমার দেখা হলো, তখন একটা কথা আমি অনুভব করতে পেরেছিলাম যে একে যদি আমি ছেলে মেয়েকে অঙ্ক করাতে বা বাড়ির বাজার দোকান করতে বলি, আমাদের বিয়েটা থাকবে না। এখন ওর প্রধান এবং প্রথম ভালোবাসা হচ্ছে নাটক। তা আমি যে কোনো শিল্প মাধ্যমের অন্যতম অঙ্গ হিসেবে হয়তো নাটককে ভালোবেসেছি, কিন্তু নাটক কি আমার প্রথম ভালোবাসা ছিল না। সেটা কিন্তু ওর সঙ্গে থাকতে থাকতে আমার গ্রো করে। আচ্ছা। আমি একটা উপন্যাস পড়েছি, একটা ছোট গল্প পড়েছি সাহিত্য পাঠের আনন্দে, কিন্তু সেটার নাটক হবার, বেতার নাটক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই জন্য একটি সাহিত্য আমি পাঠ করব, আমার এই অনুভব প্রথম ওনার সঙ্গে দেখা হওয়ার পরে হয়। এবং সেই থেকে আমার নাটকে প্রতি ভালোবাসা। নাটক দেখেছি, গ্রুপ থিয়েটারে নাটক দেখেছি, কিন্তু ওর আমার কিছু বাড়ির বিধিনিষেধ থাকার কারণেই ঠিক একা একা মুক্তাঙ্গনে চলে গিয়ে ছোটবেলা থেকে যে নাটক দেখেছি তা না, বরং রঙ্গনাথে নান্দিকারের নাটক দেখার তখন একসঙ্গে দেখতে পারি, হুম, এবং তখন বাড়িতেও অত পরাধীনতা নেই, এই সব থেকে নাটক দেখেছি। আর সেতু দেখেছি, কি মানে বিশ্বরূপার কিছু নাটক দেখেছি। ওগুলো সাধারণত পারিবারিক কোনো বিয়ে হলে টলে হুম, একটা দল বেঁধে নাটক নাটক দেখতে দেখতে যাওয়ার যাওয়ার ব্যাপার, প্রচলন ছিল। হ্যাঁ হ্যাঁ। ছিল না, সেই থেকে বাড়িতে দেখেছি। নতুন জামাই এলে তার একটা শালীদের নিয়ে নাটক দেখতে যাওয়ার। তার একটা ব্যাপারই ছিল, হ্যাঁ। এবং সেই হিসেবে শ্যামবাজার অঞ্চলে, আর আমার বাপের বাড়ি আমার স্ট্রিট, আচ্ছা। কাজেই শ্যামবাজার বা এই অঞ্চলটা আমার কাছে খুব দূরের কিছু ছিল না। ফলে সেই জগন্নাথের সঙ্গে থাকতে থাকতে নাটকের প্রতি ভালোবাসা, এবং যে কথাটা খুব বড় কথা, কেন আমরা সাহিত্য যারা পড়ি, যারা সাহিত্যের ছাত্রছাত্রী, কেন তারা নাটক পড়ব? বেসিক্যালি আমাদের দেশে সাক্ষরতার হার, পরিসংখ্যান যাই বলুক না কেন, নাম সই করাটাও তো তা নয়। তা আমার তো এটা দায় আমার ভালো সাহিত্য লোকের কাছে শোনানো। যেমন আগে যে রামায়ণ গান হতো হুম, বা বার্ড যাদের বলা হতো, হুম, তা আমরা তো এক ধরনের শ্রুতি নাটক যারা করি, বাচিক শিল্প যারা, আমরা তো সেই কাজটাই করি। এবং আমি বিশ্বাস করি এটা আমার দায় যে নরেন্দ্রনাথ মিত্রকে লোকের সঙ্গে পরিচিত করানো। এবং নাটকের ফর্মে করলে কি, ফর্মের একটা অ্যাডভান্টেজ আছে। নাটকটা না, কবিতা যখন আমি বলি তখন দুটো তিনটে কবিতা বলার পর একটি কবিতা স্বরবিদ্ধ করতে পারে, কিন্তু নাটক দেখতে দেখতে মনে হয় কি, আরে তো আমারই জীবন। নাটকের চরিত্রগুলো এমনকার, যেটা উপন্যাসও হয়। উপন্যাসে। যখন আমি ওয়ার অ্যান্ড পিস পড়েছি, নাটাশার চরিত্র আমার তখন 16, নাটাশারও 16, তখন সেটা যে একটা রাশিয়ান পটভূমিকায় নাটক হচ্ছে, তা লেখা হচ্ছে, তা তো আমার মনে হয় না। তার যে ইনার ফিলিংস গুলো, যেটা বোধ হতে পারে, ভালোবাসার বোধ, দুঃখের বোধ, অভিমানের বোধ, সেগুলোতে আমার মনে হচ্ছে মা আমি তাই, আমি এমন করে ভাবি। এমনকি ও যখন প্রথম ওর প্রেমিকের দিকে তাকাচ্ছে, আসলে ওর যে প্রথম প্রেমিক ছিল, আমার তখন পড়তে পড়তে মনে হচ্ছে আমিই তো তাকাচ্ছি। সাহিত্য তো আমাদের এই ব্যাপারগুলো দেয়। তো সুতরাং এইগুলো লোকের কাছে তুলে ধরা একটা দায়িত্ববোধ, প্লাস ওর সঙ্গে থাকতে পারবো, এই দুটো কারণে আমার নাটকে আসা। আর যখন শ্রুতি নাটকের ফর্ম হলো, এটা মানে শ্রুতি নাটক যখন প্রথম শুরু হলো, তখন টেলিভিশনে একটা অনুষ্ঠান হয়েছিল, আমি কিছু করতে চাই, সিরিজ হয়েছিল, তার মধ্যে নাটকটাও ছিল। তাতে শাওনলি মিত্র, জগন্নাথ আর বাবান মানে কৌশিক সেন, বাবান তখন ছোট ছেলে, ওরা তিনজনে মিলে একটা অনুষ্ঠান করেছিল। সেটার একটা অদ্ভুত চাহিদা হয়, এবং সেখানে নগেন ছিল, নগেন বসে মানে এফেক্টস গুলো, যে মিউজিক্যাল এফেক্টস গুলো, সেগুলো তখন তো এত সিনথেসাইজারে দিয়ে নয়, কড়া নাড়াটাও শেকল দিয়ে কড়া নাড়ালো, নক করাটা একটা বোর্ডে এরম করে নক করলো, ঘন্টা বাজাটা, ঘন্টা স্কুলের ছুটির ঘন্টা টাং 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 করে বাজালো, এই সমস্ত ম্যানুয়ালি করে ওটা দেখিয়েছিল। তার ফলে নোটের একটা অন্য আবেদন হয় মাধ্যমটার, এবং সেইখান থেকে ওরা
শাওলি আর জগন্নাথ মিলে রবীন্দ্রনাথের কিছু কাজ মঞ্চে করতে শুরু করে। আমি তখনও কাজ করি না, কিন্তু নেপথ্যে থাকি। আচ্ছা। কোনটা হবে, হুম। কোন গল্পটা ভালো হবে, মানে আমার নেপথ্যে একটা ভূমিকা জগন্নাথের প্রযোজক হওয়ার পর থেকে সবসময় থেকেছে। সেখান থেকে শ্রাবন্তী মজুমদার লিভিং সাউন্ডে, তখন বিজ্ঞাপন দাতাদের অনুষ্ঠান বরুণের হতো, সংসার। বড়লিনের সংসার। শ্রাবন্তী আর কর্নেল বোস, যার স্টুডিও ছিল লিভিং সাউন্ড, ওদের সঙ্গে আমার একদিন আড্ডা মারতে, ক্যান্টিনে, রেডিও ক্যান্টিনে আড্ডা মারতে গিয়ে আলাপ হয়। তো সিবি কর্নেল বোস আমাকে বলেন, আপনি আসুন না আমাদের এখানে নাটক করার জন্য। তা তখন আমি লিভিং সাউন্ডে নাটক করতে যাই। তার ফলে একেবারেই যে আমি একটা উৎপটাং এই জীবনে এসে গেলাম তা না, আমার একটা রিহার্সাল রুম হলো ওই জায়গাটা। প্রতিদিন, মানে যে আমাদের সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন নাটক রেকর্ডিং থাকতো, কিন্তু একদিন আমরা 6 রকম চরিত্র করতাম। বেতারে, মানে আকাশবাণী কলকাতায়, জগন্নাথের গলার পাশে লেখা থাকতো রোম্যান্টিক, আমার গলার পাশে লেখা, নামের পাশে লেখা থাকতো সফিস্টিকেটেড, মানে এই। আচ্ছা। কিন্তু শ্রাবন্তীর ওখানে ওই সমস্ত ভেঙে দিয়ে, যেটা এক্ষুনি যে কথাটা একটু আগে হচ্ছিল না, যে গোবিন্দ মাণিক্যের মতো একজন তো প্রতিহারীর কথা বলবে না, এই অনুশীলনটা হতো। আমি এক্ষুনি একজন ভীষণ হলুদের ছোপ মাখা মা হয়ে যাচ্ছি, এক্ষুনি রানী হয়ে যাচ্ছি, এক্ষুনি একটা সফিস্টিকেটেড সোসাইটি লেডি হয়ে যাচ্ছি। এর ফলে আমার কণ্ঠের একটা অনুশীলনের ভিত ওখানে তৈরি হতো, এবং আমার একটা নিজস্ব শিক্ষাও হয়েছিল যে আমাদের প্রত্যেকের গলার মধ্যে ব্র্যাকেটে করে কিছু লেখা নেই, বিভিন্ন ক্ষোভ আছে, সেই ক্ষোভে রাগ আছে, অভিমান আছে, দুঃখ আছে, অনুশোচনা আছে, এবং সেগুলো আমরা কোনো রকম ওয়ার্কশপ না করে প্রতিদিনের জীবনে ব্যবহার করি। আমি যখন দোতলার বারান্দা থেকে কাগজওয়ালাকে ডেকে কথা বলি, কি মাছের দরদাম করি, কি আমি যখন একটা কোনো মলে গিয়ে কথা বলি, তখন আমি আমার ওই ক্ষোভগুলো রিহার্সাল ছাড়া অজান্তে ব্যবহার করি। একজন অপরিচিত মানুষকে দরজা খুলে দিই, আবার চেনা লোক দেখলে হই হই যেটা করে উঠি, সেগুলো অনুশীলনে করি না, কিন্তু গলার ক্ষোভ থেকে বেরোয়। সেটা ভেতরের বোধ থেকে, চেতনা বোধ থেকে। তো বটেই, বোধ সবচেয়ে বড় জিনিস, কিন্তু বোধটা না শেখানো যায় না। আর এ বোধটাও শেখানো যায় না যে তোমার গলার মধ্যেই ঘরগুলো আছে। আমি মার সঙ্গে যেভাবে ঝগড়া করেছি, শাশুড়ি মার সঙ্গে তো করিনি। খুব স্বাভাবিক, মানে এগুলো একটা, আমি ছেলেকে যেমন করে বকি, ছাত্রকে তেমন করে বকি না, তফাৎ কতগুলো থাকে, এবং সেগুলো তো আমার গলার ঘরই দেখে। তখন তো আমি উর্মিমালা বসুর কাছে ক্লাস করিনি, আমি তো নিজের থেকেই করছি। এই যে কতগুলো, এই বোধটাও আমার মধ্যে বিশ্বাস একটা হয়েছিল। তার ফলে জগন্নাথকে যখন মঞ্চে ছুটি নাটক করতে আমার সঙ্গে আসে, তখন আমরা অনেক সঞ্জীব চট্টোপাধ্যায় নাটক করেছি, ওর প্রভূত আপত্তি ছিল যে আমার গলায় এসব হয় না। খুব হয়, আমার সঙ্গে খারাপ ব্যবহার করার সময় গলায় আসে, তখন তোমার খারাপ গলাও আছে, ওই রোম্যান্টিক গলাটাই তুমি নও। তুমি যখন রেগে যাও তখন রাগের গলাটাও, মানে রেডিও ছাড়া অন্য জায়গায় রেগে যাও, তোমারও আছে, কাজে করে দেখো কাজ হবে। এই করতে গিয়ে ছুটি নাটকে দুজনে, এবং তাছাড়াও এটা স্বীকার করা ভালো, আমি তো একজন বন্ধুকে বিয়ে করেছিলাম, শুধু তো সংসার করবো বলে না। যখন ওর রেডিওর ব্যস্ততা, ওর বাইরে অন্য অনুষ্ঠানের ব্যস্ততা বাড়তে লাগলো, আই স্টার্টেড মিসিং হিম। খুব স্বাভাবিকভাবে, আমাদের তখন একটি সন্তান আছে, তারপরে আমাদের একটি মেয়েও হলো, ছেলের পর একটি মেয়েও হলো। আমি না ক্রমশ একটা অন্য জায়গায় জড়িয়ে পড়ছিলাম। কারোর প্রতি আমার কর্তব্যবোধ কম না, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে আমার অনেকটা উদ্বৃত্ত সময় আছে, অবকাশ আছে, যেটা আমি, যে কাজ আমি করতে পারি সে কাজে লাগাতে পারি। আমি নাচতে পারি না, হঠাৎ নাচ শিখে ওর নাম আছে বলে আমায় করতে হবে তা না। আমি সুচিত্রা মিত্রের কাছে গান শিখতাম, কিন্তু গান নিয়ে আমি কোনো অনুশীলন করিনি যাতে আমি হঠাৎ আসতে পারি, মঞ্চে আত্মপ্রকাশ করতে পারি। কিন্তু আমি যেহেতু রেগুলার লিভিং সাউন্ডে নাটকটা করি, আমি জানি আমি এই কাজটা মঞ্চে ওর সঙ্গে করতে পারবো, এবং ওর সঙ্গেই করতে আমার সুবিধে হবে। কারণ মধ্যরাত্রে মধ্যবিত্ত বাড়িতে আমার অন্য কোনো সঙ্গী হলে দরজা খোলা পাওয়া মুশকিল হয়।
হয় নিজেকে চাবি ক্যারি করতে হয়, তা না হলে অন্য সেটার ব্যঞ্জন একটা ছেলে, যে আমি তো মধ্যবিত্ত বাড়িরই বউ, সেই সব সমস্যা ছিল। আর ওর সঙ্গে থাকতে আমার ভালো লাগে। তখন ওকে চুজ করতে হয়েছিল ব্যাপারগুলোর মধ্যে। আমি প্রথমে এই সদ্য চলে গেল দেবরাজের সঙ্গে কাজ করতাম। ও আমার মানে ক্ষুধা নিবৃত্তির জন্য দেবরাজের সঙ্গে আমার পার্টনার করে দিয়েছিল, এবং আমার সঙ্গে দেবরাজের খুব সুখ্যাতি সুনাম সবই ছিল। এবং এই প্রসঙ্গে বলি, আমি ওরকম একটি নির্ভেজাল ভদ্র মানুষ দেখিনি, এই এত বড় বুড়ো হয়েও দেখিনি। তা সে দেবরাজের সঙ্গে কাজ করতাম, করতে করতে তারপরে যা হয় যে নিজেরা মিলে দুজনে মিলে কাজ করতে লাগলো। দাম্পত্যের কারণেই হোক, লোকের না মানুষের ঘরে উঁকি দেওয়ার একটা স্বভাবত প্রবণতা থাকে। সেখানে একজন দম্পতি বসে ঝগড়া করছে, দম্পতি বসে ভালোবাসছে, দম্পতি বসে সমস্যার কথা বলছে, আইডেন্টিফিকেশনটা লোকের অনেক বেশি হয়। আমার নিজের মনে হয়েছে যে আচ্ছা এরা এরকম করে কথা বলে। আমি যখন স্কুলে পড়াতাম, বিদ্যাভারতী বলে আমি নিউ আলিপুরে একটি স্কুলে পড়াতাম, তা ওখানে যখন যেতাম আমাদের টিচাররা খুব মজা করে বলতেন, সব জানি তোর বর কেমন করে ভালোবাসার কথা বলে, তোর বর কেমন করে রাগ করে। মানে ওই যে একটা লোকের মানে ওইখানে চরিত্রের উপর দিয়ে ব্যক্তিতে একটা নিভৃতিতে উঁকি মারা, যে এই একটা ব্যাপার হয়। এবং লোকের অ্যাকসেপ্টেন্সের চেয়ে বড়, দর্শকের চেয়ে তো আমাদের বড় কেউ নেই। সেইখান থেকে ক্রমশ আমরা দুজনে জুটি হিসেবে কাজ করতে শুরু করি। এর মধ্যে জগন্নাথের সঙ্গে প্রথম কাজ আমার মঞ্চে। ওর যে দল ছিল শিল্পী যাযাবর, সেই শিল্পী যাযাবর একবার প্রক্সি আর কি দেওয়ার জন্য আমি মঞ্চে উঠি। তারপরে শিল্পী যাযাবর দলতে নতুন নামে হয় ধৃতি বলে একটি দল হয়, তাতে শ্রীলা মজুমদারের প্রথম মানে এইভাবে চিহ্নিত হওয়া। শ্রীলা তার আগে অনেক অভিনয় করেছে, তা সেখানে আমরা চিত্তরঞ্জন ঘোষের আত্মজা বলে একটি নাটক হতো। তা তখনও আমি ধৃতির সদস্য, কিন্তু আমার কাজ ছিল মূলত রিহার্সালে মুড়ি বাদাম দেওয়া, চা দেয়া। কেন আমার বাপের বাড়ির একতলা, আহমেদ স্ট্রিটে আমাদের বাড়ি, একতলার একটা বড় ঘর ছিল, সেখানে রিহার্সাল হতো, কাজ ছিল। তারপরে যেসব অভিনেত্রীরা শ্রীলার মায়ের চরিত্র করতে আসতেন, তারা যেহেতু অন্যান্য অফিস ক্লাবে কাজ করেন, তাদের ডেট খালি পাওয়ার একটা সমস্যা হতো, রিহার্সালে আসার একটা সমস্যা হতো। ফলে তখন গ্রুপের ছেলেরাই তারাই বলল যে এ হবে, কি বলে, উর্মিদি অথবা উর্মি নাটক করবে। এবং জগন্নাথকে বললো গ্রুপে মহিলা থাকতে তুমি কেন বাইরে থেকে মহিলা আনবে। তখন আত্মজাতে আমি শ্রীলার মায়ের চরিত্রটা করতাম, এবং সেটাও খুব মানে ভালো, খুবই আত্মজা খুবই হয়েছে। আত্মজা থেকেই শ্রীলাকে মৃণালদা কাজে ডেকে নেন, এইসব হয়। তা এইটা করতে করতে আর এই হলো। তারপরে আমি শ্রুতি নাটক করি। তখন রমা আমাকে একদিন ফোন করলো, রমা প্রসাদ বণিক, করে বলল যে বৌদি আমি একটা নাটক করব, আপনি আসুন। থিয়েটার প্যাশন তখন আবার নতুন করে যাচ্ছে, দিব্যেন্দু পালিতের ত্রাতা। আচ্ছা, গৌতম বর্মন বলে একটি ছেলের আমার গ্রুপে ছিল, সে আবার জগন্নাথের কাছেও নাটক শিখতো। সে আমার নামটা সাজেস্ট করে, কারণ সে মোটামুটি বাড়িতে তো আমাকে দেখেছিল, সে আমার নামটা সাজেস্ট করে। তারপরে রমা ডাকে, ও আমার নির্দেশক কিন্তু শিক্ষকও, কিন্তু ও তো অনেক ছোট, তাই আমি রমা বলেই বলছি, এতে ওকে ছোট করছি না। আমার সঙ্গে ওর খুব একটা আত্মিক সম্পর্ক ছিল, চলে যাওয়াটা খুবই বেদনাদায়ক, ভাবতেই পারি না এরকম। তো সেই রমা ত্রাতায় আমি কাজ শুরু করি। তখন চন্দন সেন, শান্তি লাল এরা ওর মধ্যে ছিল। রমার একটা কোনোদিনও দেখিনি 6টা বাজতে একে এসেছে, 6টায় রিহার্সাল হলে 6টা বেজে একে আসেনি। মানে জীবনের পাঠ তো বহু মানুষের কাছ থেকে নেয়া, এটাও একটা পাঠ। এবং একটা 2.5 লাইনের একজনের রোল, 2.5 লাইন, গোটা 2.5 ঘন্টা লেগে গেল তাকে তৈরি করতে। সে ট্যাক্সি ড্রাইভার আর কি, নেমে বলবে আচ্ছা পয়সাটা নিয়ে, আচ্ছা বলবে, হচ্ছিল না বলে তাকে নিয়ে 2.5 ঘন্টা। ওই এই যে লোকে বলে না 4 লাইনের রোল, কি করবো,
4 লাইন কেন, 2টো শব্দ ইম্পর্টেন্ট। এই যে এগুলো তো লোককে বোঝাতে পারি না। আমি কেন রিহার্সাল আসি, আমার তো কম আছে দিদি, তাই আসিনি। জগন্নাথ যখন শেষের কবিতায় করে বিকাশ রায় নাটক পাঠের যে হয়েছিল, তাতে সৌমিত্র দা ছিলেন, লিলি চক্রবর্তী ছিলেন, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, আমি আর বিকাশ রায় 3 জনে মিলে ন্যারেটর ছিলেন, আর আমি শ্রাবন্তী ছিলাম, কেটিআর সিসিলিসি। তা সেই জায়গায় জগন্নাথকে শোভনলাল জন্য ডাকা হলো, ঠিক একটা চিঠি পড়া, এইটুকু চিঠি। জগন্নাথে কিন্তু তখন রেডিও জোড়া নাম, ও তো রিফিউজ করেনি। ছোট পার্টের তো ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে আমি তাদের সঙ্গে কাজ করতে সুযোগ পাচ্ছি, সেখান থেকে আমি কেমন ভাবে নিজেকে তৈরি করে নেব। শুধু তো ওইভাবে নাটক মানে হয় না। এবং এই অমিত রায় এবং শোভনলালের মধ্যে প্রচুর লোকের কাছে এখনো শোভনলাল, কিন্তু একটা চিঠি। কাজে এই যে পরিসরটাই তো বড় কথা নয়, এসব আমার কাছে অনেক শিখেছি। সেখান থেকে যখন আমি ত্রাতা করি, তখনই চিত্রাদি বোধহয় চিত্রাসেন কিছু সময়ের জন্য সুন্দরমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। তখন আমি মনোজ মিত্র, মানে আমি মনোজদাই বলবো, মনোজদা আমাদের প্রতিবেশীও ছিলেন এক সময়। তা মনোজদা আমাকে অলকানন্দা পুত্রকন্যায় ডাকেন। মুশকিল হলো আমার যেটা প্রথম শো, সেটা ওদের 165তম শো। অটোমেটিক্যালি ওদের কাছে মঞ্চটা ঘর বাড়ি, কিন্তু আমার তো আলো নেওয়াটা তখনো দ্বিধান্বিত, আমার তো মঞ্চটা তখনো ঘর হয়নি। কিন্তু সেটা একটা ঝুঁকি, অসম্ভব একটা ঝুঁকি, কিন্তু আনন্দ। কাজ করার একটা আনন্দ, তো মঞ্চে কাজ করার, যেটা শ্রুতি নাটকে একটা নগদ প্রাপ্তি হয়। রেডিওটা তুমি কবে শুনবে, কবে বলবে, ফিল্মও তাই। কিন্তু এই যে একটা বসে বসে আমার প্রাপ্তিটা ঘটছে, সেটা তো একটা ভীষণ অন্য মানে দাম আছে, মোহ আছে। মোহ কথাটা এখানে স্বীকার করাই ভালো, যে সব মিলিয়ে একটা অন্য ব্যাপার আর কি, ব্যাপ্তি এবং একটা পরীক্ষাও বটে, যে পরের দিনের জন্য আরো একটু ভালো প্রস্তুতির একটা উপায় নিশ্চয়ই। এবং সেই সময় হলো কি, আমাকে অসিত দা ডাকলেন আকরিতে অভিনয় করতে, অসিত মুখোপাধ্যায়। এদিকে পঙ্কজ যে দলটা, নামটা আমি এক্ষুনি, পঙ্কজ সমীক্ষণ, ভয়ানক রেগে যাবে ভুলে গেছি বলে, পঙ্কজের নাটকেও আমি অভিনয় করছি একসঙ্গে। পর্বিত পর 3টে নাটক, 3টে নাটকই মায়ের চরিত্র। তখন ত্রাতার শো কম হয়, কিন্তু অলকানন্দা, আকরিক আর পঙ্কজের নাটকের খুব শো হয়। এমনও হয়েছে আমি ম্যাটিনি একটা করেছি, ইভিনিং একটা করেছি, 2টো আলাদা দল, এবং আমার দায় তখন ছেলেদের নামগুলো গুলিয়ে না ফেলি। স্বাভাবিক, এতগুলো ছেলে আমার, কিন্তু তার প্রত্যেকের নাটকে আলাদা আলাদা নাম। এবং এই যে প্রত্যেকের কাছ থেকে কাজ শেখা, এইটা তো একটা ভীষণ ব্যাপার। আমার মনে আছে বিভাসদা অলকানন্দার একটা ক্লোজ ডোর শো দেখতে এসেছিলেন, এসে বলেছিলেন, সব ঠিক আছে উর্মিমালা, সংলাপটাকে এবার শরীরে বহন করতে হবে। আমি তো বাচিক শিল্পী, সেখানে আমি নিখুঁত, কিন্তু এই যে আমার কথা বলতে গেলে, আমার যখন রাগের কথা বলি আমার একরকম পেশির সংকোচ হয়, যখন ভালোবাসার কথা বলি, বা এই যে মাঝে মাঝে আমি পজ নিয়ে তোমার দিকে তাকাচ্ছি, এগুলো যে ঘটে, এগুলো মঞ্চে তো আনতে হবে। শুধু তো সংলাপ বহন করা চরিত্র না, এটাও একটা শিক্ষা। মানে আমি প্রত্যেকটা স্টেপ এইভাবে নিয়েছি। আর জগন্নাথের অভিনিবেশ দেখেছি, নতুন একটা কিছু করব। শ্রুতি নাটকটা ইনফ্যাক্ট ওল্ড ওয়াইনের নিউ বটল, সেই তো আমাদের যে ধারা ছিল সেটাকেই আনা। কিন্তু ওর যেটা ইচ্ছে হলো মঞ্চে করবে, বা রেডিও নাটকের মধ্যেও বিষয় বৈচিত্র্য, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পদেও নির্বাচিত হয়েছিল পরীক্ষা দিয়ে, সেই পদটাকে রক্ষা করা বা পদটাকে আরো মূল্যবান করে তোলা, বজায় রাখা, এইগুলো ওর কাছে দেখেছি। এবং ঠিক আছে, অন্যান্য কোনো জায়গায় হয়তো কর্তব্য কর্মের কিছু ত্রুটি হয়েছে, তা ওগুলো বড় করে দেখে সম্পর্ক নষ্ট করার মতো খারাপ লোক নয়, এটা মনে হচ্ছে। একটা খুব, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে এটা খুব অদ্ভুত ঘটনা, 2টো ঘটনা। এক হচ্ছে যে সাধারণত ভালোবাসার পরে প্রস্তুতি শুরু হয়,
নাটকের প্রতি ভালোবাসা থাকে, তারপর নাটকের প্রস্তুতি শুরু হয়। আপনার ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম, যে আপনি প্রস্তুতিটা আগেই হয়ে গেছে, হ্যাঁ, ভালোবাসাটা এলো পরে। বাই চান্স প্রস্তুতিটাও না সত্যি বাই চান্স। আমি যে অত সংস্কৃত নাটক, আবার সংস্কৃত, হ্যাঁ, সেটাই আমার প্রশ্ন, যে এই সংস্কৃত নাটক যখন আপনি মঞ্চে করেছেন, চরিত্রগুলো যখন কথা বলছে, তখন আপনার কি মনে হয়েছে যে সংস্কৃত ভাষাটা যে কারণে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, যে মানুষ খুব স্বাভাবিকভাবে কথা বলা এবং গ্রহণ করার ক্ষেত্রে কি অসুবিধা হতো? আমরা যেসব জায়গায় করেছি, দ্বারভাঙা, হুম। তারপরে রেওয়া, দ্বারকা, ওখানে না সংস্কৃততে কথা বলা আছে, কথা বলার মানুষ ছিলেন। মানে সংস্কৃত তাদের দূরের ভাষা নয়। আমাদের যেমন অনুসরণ দিলিং যদি সংস্কৃত হয়, হুম। তাদের তা নয়। তারা একদম সংস্কৃত বলেন, খালি আমাদের ডিকশনের সঙ্গে ওদের ডিকশনটা মেলে না। ওটা একটু হিন্দি রাজছড়, আমরা যেমন বাংলাটা সফটলি বলি। সে জামনগরে গিয়েছিলাম, সে ভদ্রলোক ছিলেন, তার নাম দিয়েছিলাম স্টেনগান, একজন অধ্যাপক। তিনি ওরকম জিজ্ঞেস করছেন, সংস্কৃত জিজ্ঞেস করছেন, যেহেতু আমরা সংস্কৃত নাটক করি, যে আমরা কোন ফ্লোরে থাকবো তার ব্যবস্থা করেছেন ইত্যাদি। আমি দেখি মেয়ের কাছে তো হেরে গেলে চলবে না, দেখি তো আমাকে সংস্কৃতই উত্তর দিতে হবে। তা নাটকের ডায়লগ থেকে ছিল, अस्मिन् বিশাল গৃহে কুত্রাপি আসিয়া রসিকা নাগারে আসতে, এইটা ছিল। তা আমি সেখান থেকে লিখলাম, বললাম, अस्मिन् বিশাল গৃহে কুত্রাপি বয়ং স্থাসাবা, পুরো বিভক্তি লাগিয়ে বলে দিল। তিনি তারপর ভাবলেন, এই তো দারুণ সংস্কৃত বলে। তিনি আমাকে দেখলেই সব ঠাং টাং টুং টাং করে বলতেন, আর আমি বলতাম আগাচ্ছামি আগাচ্ছামি। সেই দিন পর্যন্ত আমি ওটাকে হিন্দি বলিনি, বাংলা বলিনি, ইংরেজি বলিনি। মানে এই দেখেছি, ব্যাপারটা দেখেছি। আর ভক্তিরসের একটা ব্যাপার থাকতো। আমি মীরাবাই করতাম, আমার সেই এতখানি লম্বা চুল ছিল, এবং যখন সেই গেরুয়া পরে মীরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, লোককে কাঁদতে দেখেছি। এবং সব থেকে একটা খুব এক্সপিরিয়েন্স এগুলো জীবনে, এই দ্বারকাধীশের মন্দিরেরই চত্বরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। সকালবেলা দেখি শয়ে শয়ে লোক মানে মন্দির প্রদক্ষিণ করতে আসে, একটা অদ্ভুত সুন্দর গান গায় ওরা নিজস্ব ওখানকার এতে, আর প্রণাম করতে আসে। তা আমি তখন বোধহয় সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি। আমি ওই চোখ বার করে একটুখানি বুঝতে পারিনি যে মব ঢাকা কাকে বলে। আমি একটু দেখবার চেষ্টা করছিলাম ব্যাপারটা। হঠাৎ দেখি মবটা তো এদিক থেকে ঘুরে মীরা মাই কি যায়, মানে এই তো একেবারে ঘটনা। মানে এইগুলো ভীষণ ব্যাপার, কারণ ধর্মের তো একটা অন্য চোরা টান আমাদের দেশে সর্বত্র আছে। এগুলো দেখেছি। তারপরে একবার রাজেন্দ্র প্রসাদ আমাদের যিনি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন, তো না ঠিক বললাম তো? হ্যাঁ, তা তার একটা জীবনী করতে হয়েছিল, উনি ডক্টর অমর চৌধুরী লেখা। সেখানে মৃত্যুঞ্জয় প্রসাদজি ওর ছেলে, মানে আমি তখন টিংটিঙে একটি মেয়ে, তিনি আমাকে মা বলে প্রণাম করলেন, তার মায়ের রোল করেছি বলে। সত্যি সত্যি তার একটা হাতের তলায় আমি ঢেকে যাই। মানে এইসব বিশালাকায় লোকজন। কিন্তু এই সংস্কৃত নাটকের এই দিক থেকে আমি বলতে পারি, আর কলকাতাতে তো মহাজাতি সদন দুটো তলাই হতো, কারণ আমার মনে হয় ওখানে না ওই সংস্কৃত নিয়ে চর্চা করেন এমন মানুষ, অথবা রামকৃষ্ণের জীবনী করেছি, বিবেকানন্দ করা হয়েছে, সারদামণি করেছি, সেই রকম বিশেষ বিশেষ দর্শক আসতো বলেই হয়তো এগুলো আরো হয়েছে। সাধারণ মানুষের কাছে কি আপনার মনে হয় যে, ধরুন আমরা যেমন অনেক বিদেশি ছবি দেখি, তার সব ভাষা তো আমরা বুঝতে পারি না, এবং বিদেশি নাটকও এরকম যদি হয়, কোনো বিদেশে গিয়ে যদি নাটক দেখার অভিজ্ঞতা হয়, তখন তো সেই ভাষাটা জানা থাকে না, কিন্তু তাও বোঝার একটা জায়গা তৈরি হয়। এখানেও সেটা হবে, সংস্কৃত নাটকেও তাই হবে। সংস্কৃত নাটকে খুব ছুত মার ছিল, রোমান্টিক সিনও লাফিয়ে লাফিয়ে হতো, কেউ কাছাকাছি আসতো না। কেমন তা আমরা মানে আমরা এটা নিয়ে ভয়ানক হাসাহাসি করেছি, যে যেখানে শকুন্তলা নিয়ে নাটক লেখা হচ্ছে, স্বয়ং কালিদাস লিখেছেন এবং শকুন্তলার সন্তানবতী হচ্ছেন, সেখানে এই রোম্যান্স সিন কেন পিরিং পিরিং করে লাফিয়ে লাফিয়ে, কিন্তু সেগুলো আমরা মজা করতাম এগুলো। কিন্তু আমার মনে হয় সেই গ্রাহ্যতা থাকা অসম্ভব ছিল না। কিন্তু একটা হিন্দির আগ্রাসন হলো,
যে কারণে আর সবকিছু ভেসে গেল। বাংলা ভাষারও তো দুর্দিন, বাংলা ছবির দুর্দিন, হিন্দি নাটক এখানে ততখানি এখনো রবরবে করে জমাতে পারেনি, কিন্তু হিন্দি নাটক যদি বম্বে থেকে নিয়ে আসা হয় তার যে টিকিটের দাম, আমরা বাংলা নাটক সেটা নাটকের জন্য হতে পারে, স্টারদের দেখার জন্য একটা ব্যাপার, স্টারও বটে। তাছাড়া ট্রেনটা তাই, বাচ্চাকে বেটা বলাটা কত কোথাকার কি, মাথা তুলে তুলে কাল দেখছি লজ্জা করে না, ঝ্যাঁটা কিনে কিনে নির্বিশেষ বুড়ো থেকে বাচ্চা, জিন্স পরা মেয়ে সব ঝ্যাঁটা কিনে বাড়ি রাস্তা দিয়ে আসছে। ধানতেরাস আবার কি, এই তো 14 শাক খাওয়া জানি, 14 পি ডিম জ্বালা জানি, ধানতেরাসটা আবার সেই তো। এবং সেটা লজ্জাও নেই। অন্য সময় ঝাঁটা কিনতে বললে মেম সাহেবরা কিনবে, জিন্স পরা মেয়েটি যখন অফিস যাচ্ছে তাকে যদি বলি ফেরার পর একটা ঝাঁটা নিয়ে আসিস মাগো, বাড়ির ঝাঁটাটা পুরনো হয়ে গেছে, সে তখন আনবে নাকি? কিন্তু কাল সেই জয়ধ্বনি করের মতো ঝাঁটা তুলে তুলে রাস্তা দিয়ে ফিরছি আর দেখছি, এবং তাতে আমাদের বয়সী মানুষরাও আছেন, এক হাতে বোধহয় কালকে আজকে দীপান্বিতায় লক্ষ্মী পুজোর বাজার, আর এক হাতে ঝাঁটা। কাজে হিন্দির কিন্তু একটা আমাদের প্রভাব, আগ্রাসন বাংলাদেশ ভাষায় ঢুকে পড়েছে, সাজসজ্জায় ঢুকে পড়েছে, সামাজিক আচার আচরণে ঢুকে পড়েছে। দিবে আর নিবে মিলাবে মিলিবে, দিবে আর নিবে মিলাবে মিলিবে, নিজেরটি ত্যাগ করিবে না। আমরা তো নিজেরটা ত্যাগ করেছি, করে যে আমরা এগুলো করছি, সেই জন্য সংস্কৃত তো বিপন্নতম হতো। সেটা খানিকটা কি বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেও হচ্ছে না, যে বাঙালির তো নিতে চিরকাল বাঙালি নিয়ে এসেছে যেখানে যা পেয়েছে। এই দেশে প্রথম ইংরেজি শিক্ষাও যখন চালু হয় তখন বাঙালি প্রথম, হয়তো তার একটা কারণ এখানে রাজধানী ছিল, কিন্তু বাঙালি যেভাবে গ্রহণ করেছে ইংরেজি ভাষা, অন্য সেভাবে আর অন্যরা তারা অনেক পরে করেছে হয়তো, বা তাদের মধ্যে সমসাময়িকরাও খুব ব্যতিক্রম, কিন্তু বাঙালির এত বর্জন স্পৃহা বেড়ে গেছে, নিজস্বতা বর্জন স্পৃহা এত বেড়ে গেছে, যেটা দুঃখ দেয়। এই সেই বিদেশের কুকুর ধরি স্বদেশের ঠাকুর ফেরিয়া, একেবারে ঈশ্বরগুপ্ত কবে লিখে গেছেন, ওরাও তো এগুলো অবজার্ভ করেই লিখেছেন, তখন তো সেটা দেখেই তো করেছেন, অবজার্ভ করেই লিখেছেন। সাহেব হওয়ার একটা প্রবণতা ছিল। তার আগে যে যখন মুসলিম শাসক, তখন ওই খানদানি ব্যাপার সেই সবগুলো নেওয়ার প্রবণতা ছিল। এখন এই পাশ্চাত্য এবং পরবর্তীকালে আমাদের দেশের মধ্যে যারা পাশ্চাত্য তাদের গ্রহণ করার একটা প্রবণতা, তো শেষের কবিতাই তো কেটি মিত্তির সিসিলিসি, এগুলো তো সবটা নিয়ে। অথচ উনি যে সোসাইটিতে ছিলেন, যে সমাজে, ব্রাহ্মণ সমাজের একটা অংশ তো তাই। তবে এটা ব্রাহ্মণ সমাজের মধ্যেও কিন্তু তখন এত পরিশীলিত মহিলা দেখেছি যাদের আজও ভুলতে পারি, এবং মাঝে মাঝে না আমি একটু আয়নায় তাদের সঙ্গে নিজের মিল পেয়ে খুব খুশি হই। মানে এগুলো তো অবচেতন মনে থাকে। মা কাকে এবু খুড়িমা বলতেন, তিনি জগদীশ চন্দ্র বোসের বাড়ির মানুষ, তাকে আমিও ছোটবেলায় দেখেছি, কিন্তু আমার তো চেতনে কিছু ছিল না যে আমি তার মতো কিছু হবে। কিন্তু যখন কোনো হয় না, যেমন মায়ের সঙ্গে নিজের মিল দেখতে পেলে খুব ভালো লাগে। কেউ যদি বলে তোকে একদম যত দিন যাচ্ছে, আমার মনে হয় প্রবাবলি দ্য বেস্ট কমপ্লিমেন্ট আই গেট, সেটা আমার হঠাৎ নিজেকে যখন আমি দেখি এবু খুড়িমা, তখন ভাল লাগে। মানে কি আসলে হয়তো পরিশীলন তো একটা শিক্ষা, এবং সেই সময় বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর ওই সময়টাতে যে মহিলারা, ব্রাহ্ম ধর্মাবলম্বী পরিবারের যে মহিলারা, যাদেরকে ব্রাহ্মিকা, অনেক অগ্রসর হয়েছে, এবং সাধারণ মানুষ, সাধারণ অনেক মানে একটু কেউ আধুনিকা হওয়ার চেষ্টা করলেই তাকে বলতেন যে ব্যাম্য হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তুই তুমি তো আবার ব্যাম্য, মানে সে আমার আরো অনেক কনজারভেটিজম আছে বলে বন্ধুরা ঠাট্টা করে, সেটা কিছু নয়। কিন্তু তাদের মানে ওয়েল অ্যাকমপ্লিশড বলতে যেটা বোঝায় সেটা তারা অনেক বেশি ছিলেন, অনেক বেশি ছিলেন। আর এই তার পাশাপাশি এটা তো একটা সৌভাগ্য, আপনি রমা চৌধুরীর মতো মানুষের সান্নিধ্য পেয়েছেন এত কাছ থেকে। আমি ওকে না দেখলে জানতাম। আমরা তো শুধু তার কিছু ভাষণ শুনেছি, অসাধারণ বক্তৃতা। তখন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে
রমা চৌধুরীকে ডাকা হতো উদ্বোধন করার উদ্বোধন জন্য। করার জন্য, এবং আমি লোককে দেখেছি দাঁড়িয়ে পড়ে দেখাতো। হ্যাঁ, মানে যেমন ফিল্ম স্টারকে লোকে দেখে না, দাঁড়িয়ে পড়ে। তো খুব দুঃখ হয় গো, এখনকার বাচ্চারা কেউ চেনে না। তা তার আমি নামও অবশ্য একটু শোনেনি, বলি, তার নিয়ে নাম আলোচনাও হয় না। আলোচনা হয় না। আমি অবশ্য আমার মানে মা তো, কাজী মাসি আর মা কি হলো, আমি সেটা চেষ্টা করি যেখানে, প্রচার করার। যেমন আজকে বলে ফেললাম। হ্যাঁ, বলে ফেললাম। তা এই করতে করতে একটা প্রস্তুতি হয়ে হয়ে গিয়েছিল। গিয়েছে। এবং তার পাশে আপনি যেটা বললেন, আমার অতি প্রিয় অভিনেত্রী কেয়া চক্রবর্তী, মানে আমি বলা যেতে পারে আমার ছোটবেলায় মানে চোখ খুলেই দিয়েছেন। আমরা তো তার আগের প্রজন্মের অভিনেত্রীদের দেখিনি। হুম। আমি কেয়া চক্রবর্তীকে প্রথম সেই অর্থে দেখে তার কাছ থেকে কি আপনি কোন রকম? কেয়াদির সঙ্গে কিরকম ওই সিনিয়র গার্ল, একটা কথা মনে পড়ে, একবার এসব কথা বলা যায় এখন কি আর হবে। একবার না আমাদের ওই অঙ্কে যারা খারাপ রেজাল্ট করেছিল, মানে পাশ করেন 40-এ পাশ, তো তা আমি 38 পেয়েছিলাম। আমাদের 3 মাসের জন্য ডিটেনশন হয়েছিল। আচ্ছা, মানে 3 মাস বাদে অঙ্ক পাশ করে উঁচু ক্লাসে যাবে। তা আমি সেই ডিটেনশনে ছিলাম। তা সেবারে আমাকে, আমি কোনো, আমাকে ডাকাও হয়নি, বা আমি ঠিকই করেছিলাম প্রাইজ ডিস্ট্রিবিউশনে কোনো কিছুতে করবো না। অঙ্ক পারি না, মন খারাপ, কিন্তু একটা তার মধ্যে তো লজ্জা বলেও জিনিস আছে। 3 মাসের জন্য ফেল করেছি, যাইনি। তা সেবার দাদুর দস্তানা হয়েছিল, তা আচ্ছা, শেয়াল পণ্ডিত আসেনি। তারপরে সে হঠাৎ, আমি মাঠে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের স্কুলে বিশাল কম্পাউন্ড ছিল। হঠাৎ শুনি কেয়ারদি তোকে খুঁজছে, কেয়ারদি। তারপরে কেয়ারদি হঠাৎ এসে আমায় ধরে নিয়ে গেল, চল তোকে শেয়াল করতে হবে। তা আমি বললাম না, আমি করবো না। অভিমানও ছিল আমার, না আমি করবো না। বললো না, করবো না বলতে নেই, থিয়েটারে ওরম করে না বলতে নেই, তোকে করতে হবে। বলে আমি শেয়াল টেয়াল করলাম, সাজা টাজাও হলো, পাট্টাটাও আমাকে বলিয়ে দেওয়া হলো। কিন্তু লাস্ট মোমেন্টে মেয়েটি এসে গেল বলে, আবার আমি তাকে শেয়াল দিয়ে উর্মিমালা হয়ে গেলাম, শেয়াল হওয়া আচ্ছা। হলো না। সেই যে কেয়াদির, না থিয়েটারে কখনো না বলতে নেই। কেয়াদি ওয়াজ ডিফারেন্ট, ছোটবেলা থেকে অন্যরকম। হুম, কেয়াদি মানে আমরা স্কুলে বড় সিনিয়র গার্ল, তো একটা তার সম্পর্কে আমাদের একটা কিরকম থাকে না, হুম, কেয়াদি সম্পর্কে সেই অটা ছিল। তারপরে যখন কেয়াদিকে নাটক করতে দেখি, মানে এগুলো প্রচার হিসেবে নিশ্চয়ই কেউ নেবেন না, আমার মনে আছে। ভালো মানুষ যখন কেয়াদি হুম, করতো, হুম, তখন এই কেয়াদি গান গাইতো না, আমি যখন মেয়ে হুম, হুম। থাকি, তখন যারা আসে, এবং কোথাও না কেয়াদি একটা দমের কষ্ট হতো। আচ্ছা, তা এখন কেয়াদিকেই আমি বলতে পারি, আমি পেছনে ব্যাক স্টেজে রঞ্জনায় গিয়ে বললাম যে, তোমার একটা কথা বলি, তুমি না একটা চোরা দম নাও। আমি তখন সুচিত্রা মিত্রের কাছে গান শিখি, দিদি আমাদের চোরা দম শেখাতেন, যে শব্দটা মানেটা এক রেখে কোনখানে একটা ফাঁকে তুমি দম নিয়ে নেবে। কেয়াদি বলি, তুই একটু কর, তুই একটু কর, মানে কি অদ্ভুত। রেগে গেলেন না, বকলেন না, তুই কর 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 কর। আমি কেয়াদিকে বললাম, তুমি এই জায়গাটা চোরা দাম নেবে বলে আমি পেছনে দাঁড়িয়ে এখন যেমন এক লাইন গেয়ে দিলাম, গেয়ে গেয়ে করে দিলাম। কেয়াদি বলে, হ্যাঁ রে, ঠিক বলেছিস, দমের কষ্ট তো মানে হচ্ছে না। কেয়া চক্রবর্তী কেয়া চক্র, যখন যখন ভালো মানুষ করছেন, ভালো মানুষ করছেন, মানে এসব সত্যি সত্যি যার জীবনে সম্পর্কে দেখেছি। অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলতেন যে অভিনয় তো আমি করি না, কেয়া অভিনয় করে, আমি রিয়াক্ট করি। আন্তিগনে, আন্তিগনেতে যখন উনি বলতেন অজিতেশ কেয়াদির শেষ বন্দ্যোপাধ্যায়। যাত্রায় আমি ছিলাম, অদ্ভুত ভাবে ছিলাম। কেয়াদিকে পাওয়া যাচ্ছে না, কেয়াদিকে পাওয়া যাচ্ছে না, আমরা সব কেয়াদির বাড়িতে, ওই রাজেন্দ্রলাল স্ট্রিটে মাসিমা পাথর হয়ে বসে রয়েছেন। তারপরে রুদ্রদা এলেন রাত্রি 12টায় ফিরে, আমরা তখনও বসে। তা রুদ্রদা এসে এমন একটা টুলে, আমি মাটি বসছিলাম, একটা টুলে আমার মাথায় হাতটা এরকম করে দিয়ে বললেন, এ ঘরে কেয়ার মা ছাড়া যাকে কেয়া মানে সব থেকে বেশি দিন কেয়াকে দেখেছে সেটাই মেয়েটা। সত্যি তো, আমি তো কেয়াদিকে স্কুল থেকে চিনি, আর তো গ্রুপের কেউ সেখানে নেই। আর রুদ্রদারও আগে, রুদ্রদা তো স্কুল জীবনে কেয়াদির জীবনে জন্মায়নি। কেয়াদিকে নিয়ে আমার অনেক বলার গল্প আছে। তারপরে সেই কেয়াদিকে পরের দিন পাওয়া গেল, আমরা সব গেলাম, মর্গে গেলাম যখন, তখন কেয়াদিকে কে শাড়ি পরাবে এরকম একটা ব্যাপার হলো। আমি আর ভদ্রা বসু গেলাম, আচ্ছা, এবং আজ আমি ভুলতে পারি না, কেয়াদির একটা গোল মাটির মুখ, শ্যাওলায় মাটি দেয়াল লেপা, ওই রং সেসব নেই, একটা অদ্ভুত মাটির মুখ কেয়াদি, কালো মাটি না, ডিপ সবুজ আর কালো মিশলে যে রংটা হয়, বটল গ্রিন আর কালো মিশলে যে রংটা হয়, অনেকটা, অনেক শ্যামামূর্তি হ্যাঁ যেরকম। ওই ঠিক একদম তাই। এবং যেটা আমার ভয়ানক খারাপ লেগেছিল,
এদিকে ভদ্রা আর আমি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিল। কে একজন প্যাকেট প্যাকেট সিঁদুর এনে কেয়াদিকে পরিয়ে দিল। যে মানুষটা জীবনে সব মানেনি, সেই কেয়াদিকে সিঁদুর পরিয়ে নিয়ে যাওয়াটা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ পীড়া দিয়েছিল, আমার ভাল লাগেনি। কিন্তু কে একজন এলো, সে করে দিল ওই মর্গের মধ্যে কেয়াদিকে সে সিঁদুর লেপে দিল একদম। যে তারপরে আমার মনে আছে সৌমিত্র মিত্র ওরা একটা নিয়ে নান্দিকারে দেখতে বেরোলো, কেয়াদি তুমি কাজ করতে করতে চলে গেছো, আমরা তোমাকে কাজ করতে করতে মনে রাখবো। নান্দিকা কিন্তু কেয়াদিকে মনে রাখেনি না, কিন্তু এটা আমরা মনে রেখেছি। মানে আমার অনেক কেয়াদিকে নিয়ে আছে। কেয়াদি সেই বিখ্যাত তোমার শীত করছে বলে চাদর খুলে বুড়িমাকে রাস্তায় জড়িয়ে দেয়, এসব সত্যি, এগুলো কেয়াদিই পারে, কেয়াদিই পারে। তারপরে যখন রুদ্রদার কেয়াদি আমার সিটে বাড়ি, তো ওরা কফি হাউসে আড্ডা মেরে হেঁটে যেত। আর তখন কেয়াদি আর রুদ্রদা তো একটা মানে ওরকম একটা মিথিক্যাল ক্যারেক্টার, যে যারা এরকম সবার সামনে জানি তারা এনগেজ যাচ্ছে। আর রাস্তাটা ক্রস করতে আমার সেটা আমাদের বাড়িটা আমি বারান্দা থেকে দেখতাম, একটা ক্রস করে আরো আরো আর কি বিবেকানন্দ রোডের দিকে যাওয়া যায়, কেশব সেন স্ট্রিটটা ক্রস করতে হতো। কেশব সেন স্ট্রিটটা ক্রস করার সময় রুদ্রদা না কেয়াদির পিঠে একটা হাত দিতেন, এই খোলা জায়গাটা একটা হাত দিয়ে এ করতেন। মানে লাভ ইজ, যদি আমাকে কিছু বলো আমি তখন বলবো দিস ইজ লাভ। এবার ছেলে মানুষই যা, আর ওই হাত রাখাটা দেখে আমার মনে হতো ও থেলো আর ডেসডিমোনা। খুব পাকা ছিলাম, বুঝতেই পারছি। কিন্তু কেয়াদিন একটা ওই ইমেজ হয়ে গেছে। রুদ্রদাকেও আমি ভয়ানক ভালোবাসি। কেন ভালোবাসি বলি, আমার সেই সময় স্মৃতি রুদ্রদা। মানে তখন এই সব সম্মেলন হতো না, এই ম্যাডাক স্কোয়ারে বঙ্গ সম্মেলন হতো। আমার মনে আছে কেয়াদিদের নাটক আছে, রুদ্রদাদিরও নাটক আছে। মানে আমি তখন এতই ছোট, ওই এটাই নিজে উঠতে পারি না, রেলিংটাই উঠতে পারি না, বেটে মানুষ। আমার হচ্ছে রুদ্রদা আমাকে ঠেলে তুলে নিলেন, কেয়াদি ওদিক থেকে আয় বলে নিলেন। রুদ্রদা আমার মানে ভয়ানক একটা কোমল মুহূর্তের জায়গা, আমি এটা স্বীকার করি। কারণ আমার তো ওই সমস্ত কিছু থিয়েটারের মানুষ হিসেবে রুদ্রদার অনেক ভালো কাজও আমরা দেখেছি। রুদ্রদার অ্যাডাপশনের কোনো তুলনা, রুদ্রদার কণ্ঠস্বর, রুদ্রদার ডিকশন, মানে পায়ের তলায় বসে শেখা যায়। কিন্তু সব মিলিয়ে আমি ভীষণ ভালোবাসি রুদ্রদাকে। মানে আমি বুঝতে পারি কোনো কোনো লোকের সম্পর্কে, কেয়াদিকে তো ভালোবাসি হয়তো সেই সূত্রে, তার মানে মানুষের জীবনে কোনো অন্য চ্যাপ্টার আসবে না, অন্য পাতা খোলা হবে না, আমার সেটা নিয়ে কোনো রকম ব্যাপার নেই। এই ভালোবাসাটা একেবারেই সেই বালিকার ভালোবাসা, কেয়াদি রুদ্রদাকে মিলিয়ে যে একটা আইকনিক ব্যাপার। সাথীলেখা অসাধারণ ছিলেন, এবং সত্যি তো জীবন থেমে থাকে না। সোহিনী কি গুণ, সাথীলেখা আসার সময়টাও আমাদের মনে আছে। বাইরে যখন উনি তো ভূপাল বা কোথাও একটা থাকতেন, কলকাতার নন, এলাহাবাদ, সেই আশাটাও মনে আছে। ওর বাজনা বাজানো, অসম্ভব গুণী মহিলা। কিন্তু কোথাও কোথাও তো কেউ থাকে, সেই থাকাটা ঠিক। এই কেয়া চক্রবর্তী ছাড়া আর কোনো অভিনেত্রী আপনার দেখা সেই সময় আপনাকে যিনি অনুপ্রাণিত করতেন বা করেছেন? মমতা চট্টোপাধ্যায়, তার তো নাম হয়নি, বেতার নাটক করতেন, বেতার নাটক করতেন। ওই বাঁ হাতে যে কোনো রোল করে দিত, বাঁ হাতে, এগুলো সামনে বসে দেখাতো একদম একই ঘরের মধ্যে। শ্রাবন্তীর ওই পিরিয়ডটা আমার জীবনে খুব খুব কাজের, খুব কাজের। ওই পিরিয়ডটা আমাকে তৈরি করেছে। ওইখানে তো আর কারা আসতেন না, এই যে গৌতম চক্রবর্তী নেই, এবং শুধু আমি একা কেন, সৌমিত্র বসু ওখানে তৈরি হয়েছে, সতীনাথ তৈরি হয়েছে, সুভাষিস মুখোপাধ্যায় তৈরি হয়েছে। মানে আমি নাম করে বলতে পারি এখনকার দিনের খ্যাতিমান, তাদের আতুর ঘর হচ্ছে শ্রাবন্তী স্টুডিও। খুব পয়সা করে পেতুম না, কিন্তু কি যে একটা আনন্দ ছিল ওই তখন একসঙ্গে কাজ করার। আর উনি নিজেও তো ভয়ানক, মানে এই যে এখন এফএম এর যদি মা বলো তো শ্রাবন্তী, তখনই সে ওকে একজন বলেছে, ওকে বলতো, ও চুলটা এমন করে আসতে বলতো, আমার একটা কান নেই ভাই, আমার একটা কান নেই ভাই,
এই যে এখন এফএমএ যেরকম করে কথা বলে, কেউ একজন লিখেছিল আপনি এত ন্যাকা কেন, চিঠি উত্তর দিচ্ছে আমি ন্যাকা বলে, ওকে দেখা গেল না, কিন্তু গলার মধ্যে যে কাণ্ডটি তিনি ঘটালেন এইসব তো আমাদের চোখে দেখা। এবং আমি বলি যে এফএম এর কনসেপ্টটাই তো শ্রাবন্তী। এই করে ব্যাপারটা সুফি নাটকে ওই কেটি বলতে যে ছবিটা ভেসে উঠতো তখন যে যেন শ্রাবন্তী মজুমদার। আমি পরে কেটি করেছিলাম, ও বাইরে চলে যাওয়ার পরে। তো আমি বলতাম যে দেখো আমি তো কিছু লুকটা আনতে পারবো না, চেষ্টা করছি গলাটা আনতে, এইসব বলতাম। এখনো নাটকটা নিয়েই আছে একরকম, কারণ এখনো তো উনি বিশেষ পাল্টাননি, একটু পুরোনো দিনে থাকতে ভালোবাসেন। আমরা সবাই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যেটা হয়, উনি যদি আরেকটু নতুনে উৎসাহী হতেন আমার ভালো লাগতো। সেটা আবার অনেক সময় হয়তো শরীরও পারমিট করে না। যেমন এখন কত কাল গ্রুপ থিয়েটারে নাটক দেখিনি, দেবাশিসের নাম শুনি যে তাদের কাজ ভীষণ ভালো, আমার ভয়ানক কষ্ট হয় যে আমি দেখতে পাচ্ছি না, কারণ একলা নাটক দেখি না। আর এখন আমি যেহেতু বেশি পারি, চলে গিয়ে নাটকটা দেখে আসাটা খুব ঠিক কাজ হবে না। এত ভাবি বলে বোধহয় হয় না, যদি না ভাবতো আমার মনে হয় ওর মন খারাপ লাগবে। কিন্তু আপনাকে একটা কথা জানতে চাইবো যে আপনি যেটা বললেন মধ্যবিত্ত পরিবার থেকে এসে থিয়েটারে এইভাবে যুক্ত হওয়া, সেটা পারিবারিকভাবে বা সামাজিকভাবে আপনাকে কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? আমার বাবার বাড়ি হলে হয়তো হতো না, মানে পারমিশনই হয়তো পেতাম না, কিন্তু এ বাড়িতে খুব একটা হয়নি। ওই যে আমার সঙ্গে গঙ্গাজল থাকতেন, জগন্নাথ বসু, ওনার সঙ্গে সারারাত্রি না বাড়ি ফিরলেও তো কেউ কিছু বলবে না, আর মাঝরাত্রি দরজা খুলে দিলেও প্রতিবেশীর ঝিলমিলি খুলবে না। কিন্তু দেবরাজের সঙ্গে ফিরলে হবে, জগন্নাথ ছাউনির সঙ্গে ফিরলে হবে, মানে আমরা তো এটাও, আমরা বাঙালি, বাংলা মা সন্তান, কাজে সেটা হয়নি। জগন্নাথের সঙ্গে কাজ করার জন্য হয়নি। এসব শুনেছি, ছেলেকে হস্টেলে পাঠিয়েছিলাম, সেসব শুনেছি, ওই সব আত্মীয় স্বজনের কাছ থেকে যেগুলো শুনতে হয় যে কখনো বাড়ি থাকি না, তো সেই বাচ্চাগুলো আমার খুব ভালোবাসে, ওদের নেগলেক্ট করিনি যতটা পেরেছি। আসলে একটা কথা জীবন থেকে শিখেছি, আমার ভালোবাসার কাজের জন্য না আমার কখনো সময় অভাব হয় না, হতে পারে না। সেটা আমার নাটক করা হতে পারে, আমার লেখাপড়া করা হতে পারে, বাচ্চাদের জন্য রান্না করা হতে পারে, বরের সঙ্গে বেড়াতে যাওয়া হতে পারে। যদি কাজ আমার ভালোবাসার হয় তাহলে 24 ঘন্টা অনেক সময়, মানে আমি মাল্টিটাস্কার, সেইভাবেই সবকিছু রক্ষা করে করেছি। হয়তো সেই জন্য সৌমিত্রদা ডেকেছিলেন প্রাণ তপস্যায় অভিনয় করার জন্য, করতে পারিনি। মেয়ের হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছিল, বললেন পরীক্ষাটা কার? আর মেয়ে, তুমি কি করবে? আর না, সৌমিত্রদা বেরোলে হবে না, একটু বাড়ি থাকতে হবে ওর সঙ্গে। এই সুযোগ কি দুবার আসে না। এখন যদি আমি সৌমিত্রদার সঙ্গে প্রাণ তপস্যা করতাম, কত খুঁটিনাটি শিখতে পারতুম। আমি শুনেছি উনি বিশ্বজিৎ চক্রবর্তী বলেছেন যে পাশে দাঁড়িয়ে যে ইনস্ট্যান্ট তোমার ডিরেকশন দিয়ে দেবেন, এরকম, এবং সেটার যে এফেক্ট হবে। সৌমিত্রদার সঙ্গে যদি কখনো 1 ঘন্টা আলোচনা করেছি, আহরণ করেছি 3 ঘন্টার, মানে গোপ্পে তো মানুষ, কিন্তু ওরম গোপ্পে মানুষের সঙ্গে সময় কাটাতে চাওয়া পারা বা চাওয়াটাও খুব একটা ভাগ্যের কথা। আমরা একসঙ্গে, বিশেষ করে থিয়েটারের সৌমিত্র, থিয়েটারের আমরা, উনি ছুটি না কবিতা বলতে গেছেন নাগপুর টাগপুরে, আমরা দুজনে গেছি ছুটি নাটক করতে, ওই যে অবকাশ পেয়েছি, কথাগুলোই তো থিয়েটার সংক্রান্ত। মানে ওনার হয় সাহিত্য, মানে এত ভালো আড্ডাতে তো সবকিছু ফিরে আসে, একটু পিএনপিসিও, একটু এদিক ওদিক কথাও, কিন্তু সৌমিত্রদার সঙ্গে আড্ডাগুলো তো মানে, আমি বলতাম যে দেখো ভাই আমি আহরণ করেছি আমি যতটুকু সময়। আর দূরের মানুষদের নিয়ে তো একটু দুর্বৃত্ত সুলভ কথাবার্তা লোকের বলতে ভাল লাগে, তো ওসব বাজে কথা আমি নেই। আমার যে কারণে একটি মানুষকে আমার দরকার, তার ভালোটুকু যদি আমি দেখে গ্রহণ করতে পারি, আর যেটা আমার খারাপ লাগবে সেটা তো আমার পাড়ার লোকে বর্জন করাবে না। আমি তো বড় হয়ে গেছি, আমি নিজেই তো বর্জন করবো।
তাহলে তো খারাপ দিকটা দেখার অবকাশ পাবো কোথায়? আমি তো সেকেন্ড টাইম যাবো না তার কাছে। আমি যাবো 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 গিয়ে বলবো লোকটা ভালো না, এগুলো ঠিক কথা না। মানে এটা আমি আগেকার মানুষ, আমি এগুলো বিশ্বাস করি। যে কাজে সৌমিত্রদা জীবনে মানে আমার আমার সব থেকে ভাগ্য মনে হয় যে আমি না দুটো প্রজন্মের কত ভালো দেখেছি। আমি ডক্টর অমর চৌধুরীকে দেখেছি, সত্যেন্দ্রনাথ বসু ওনাকে দেখেছি, কাছ থেকে দেখেছি। তারপরে নরেন দেব ওকে দেখেছি, নবনীতা দিকে দেখেছি। মানে আমি বলছি প্রজন্ম তফাৎ তফাৎ করে এই কথাগুলো বলছি। আবার সৌমিত্রদাকে দেখেছি, সুনীল দাদের দেখেছি, এখনকার যারা লেখেন তাদের দেখি। এটা এক জীবনে খুব কৃতজ্ঞ থাকার মতো জীবন না? শিল্পীদের হয়তো বা সাহিত্যিকদের লেখায় পরিবর্তন হয়, কিন্তু সার্থক শিল্পী হতে গেলে তাদের যে তাগিদ, তাদের যে শিক্ষা প্রস্তুতি, তাতে বোধহয় খুব একটা পরিবর্তন বহু যুগ ধরেই হয়নি। আগেও শিল্পীদের যে তাগিদ থাকতো, শিল্পীদের তাগিদ পরেও হয়েছে, কিন্তু সমাজে আপনি এই দীর্ঘ সময়ে সমাজের সামনে বিভিন্ন নাটক করতে গিয়ে, উপস্থাপিত করতে গিয়ে, পরিবেশন করতে গিয়ে আপনি কি সমাজের পরিবর্তন কিছু লক্ষ্য করেছেন? কিভাবে গ্রহণ করছে মানুষ, সেই গ্রহণ? একটু লঘুতার দিকে ইদানিং চোরা স্রোত একটা আছে, একটু লঘুতার দিকে। আমাদের সেটা খুব একটা ফেস করতে হয় না। জগন্নাথ আপনাকে বলছিলেন তো যে অঞ্চল হিসেবে আমি দেখেছি আমি বি কলেজ, মেডিকেল কলেজ, যারা জয়েন্ট দিয়ে পড়াশুনো করে সেখানে শ্রুতি নাটকের আবেদন অভূতপূর্ব, অবিস্মরণীয়। একটা কথা ফেলতে পারি না যেখানে রিয়াকশন হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে একটা শিক্ষারও তো একটা মান, একটা গুণগত দিক আছে, বোধ তৈরি করে। মানে একটা সাটল হিউমার টাক করে নিয়ে, যেটা হয়তো বহুদিন বহু জায়গায় করেছি নাইনি, এটা হয়। আর রিয়াক্ট করে তো ট্রাকাতে চন্দনকে না আমি জন্মাতে দেখেছি। মানে চন্দন সেন আমাদের সিটির বাড়ির উল্টো দিকের বাড়িতে ওর বাবা থাকতেন, কিশোরলাদা, সন্ধ্যা বৌদি। তা চন্দনকে আমি জন্মানো মানে বছর 2 বয়স থেকেছি জানি। এখন ওখানে একটা চন্দন একটা মাস্তান ছিল এবং ওর টার্গেট আলটিমেটলি আমি। হয় না পাড়ার বৌদি বলে ডাকে, মানে ওখানে উনুনের ধোঁয়া উঠলে হয় যেমন পাড়ার মাস্তানরা যা যা করে। আমি বুঝতাম ওর ভীষণ অসুবিধে হতো, ও তো আমি মায়েরই মতো। ও যখন আমাকে আমাকে টেনে নিত, কিন্তু দর্শকের রিয়াকশন দেখেছি স্তব্ধ হয়ে যাওয়া। এটা তো প্রত্যেকটা ঘরেরই কাহিনী, দিব্যেন্দু পালিতের গল্পটা। মানে এখনো যেগুলো ঘটে। সেদিন একটি মেয়ে বলছে যে, নাম করছি না আমি, এই আজি করের ঘটনার পরে, যে দিদি জানেন তো এখনো ব্যাপারটা জিয়ে আছে, মানে আন্দোলনটা চলছে, কিন্তু মঞ্চে যাদের দেখি তারা একটা বিশেষ রাজনৈতিক দলের, আর আমরা যে অঞ্চলে থাকি সেটা আরেকটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত। আমি যদি একবার মঞ্চে উঠি আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দিদি, সে আক্রান্ত হতে পারে এবং সে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এর চেয়ে সুন্দর করে একটি মেয়ে আর কি বলতে পারে তার কাজে। এই যে একটা স্রোত তো বহুকাল ধরে এসেছে, বিভিন্ন শেপে ছিল, তখন না দর্শকের ওই একটা স্তব্ধ হয়ে যায় দেখেছি। অথবা ওই অলকানন্দা যখন বলে যে আমি আরেকবার আরেকটাকে নেব, শরীরে জোর নেই, স্বামী ওরকম, সব সন্তানরা ছেড়ে চলে যায় যাদের বড় করে, তারপরেও যখন তার মনে হয় যে আরেকটি সন্তান আমি প্রতিপালন করি, তখন লোকের যে ইম্প্যাক্ট, মানে এগুলো না লেখাও তো মহান লেখা হয়েছে। মনোজ মিত্র, মোহিত চট্টোপাধ্যায় এদের নাটকগুলো যদি আমরা ভাবি, মহান সব নাটক। গল্প হেকিম সাহেব ভাবা যায় যে ডাক্তারদের নিয়ে এত কথা, যে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কারো রোগ আছে ওষুধ নেবে গো, এরকম হেকিমও তো সত্যি সত্যি ছিল তো। আগেকার দিনে যেসব ডাক্তাররা ছিলেন আমাদের ছোটবেলায়, আমার মনে আছে আমার বাবারই বন্ধু এক ডাক্তার ছিলেন, তিনি সময় পেতেন না তার এত চেম্বারে ভিড়। ওই রাজাবাজার অঞ্চলের তো সমস্ত ভিড়, রাত্রির 12টা বেজে গেছে, আমাদের ওই একতলার, তখন আমরা থাকতাম একতলার শোবার ঘরে খড়খড়িতে টোকা মারছেন, জেগে আছিস, মায়ের কিছু হয়তো হচ্ছে, সময় নেই, দেখতে পাইনি আসতে, বা আমাদের কারোর জ্বর জারি হয়েছে। এই যে নিবিষ্টতা,
এই যে ব্যাপারগুলো, মানে কেন ডাক্তারকে ভগবান বলি। আর পুলিশদের সঙ্গেও তো একসময় আমাদের রক্ষাকর্তাই ভাবতুম পুলিশকে। আমি নাম করব না কারুর, কিন্তু তারা তো আমাদের সেই সিকিউরিটি, সেই সিকিউর ফিলিংসটাও দিতেন। মানে আমি একজন মেয়ে হিসেবে হয়তো আমি বিপন্নতা আমার বেশি হয়েছে বলে হয়তো আমি এটা বেশি অনুভব করেছি, সেটাও তো দিতেন। বাড়িতে বড়রা শেখাতেন যে রাস্তায় কোনো বিপদে পড়লে বা কিছু খুঁজতে হলে ট্রাফিক পুলিশকে বলতে। আমরা সত্যি এরকম দেখেছি। আর এখন হয়তো ধরুন আমাকে কেউ কেউ চেনে বলে আমি হয়তো একটু মনোযোগ পাই, আমি এটা বলছি, এটা প্রফেশনাল কারণে হতে পারে, কিন্তু সেটা তো আসল কথা না। আমি আবার সেই সুবিধাগুলো নিতে চাই না, কারণ তোমার ধর্ম তো সবাইকে সেই সুবিধাটা দেয়। আমি যখন মেট্রো করে যেতাম আমি কোনো দিন লাইন ব্রেক করিনি, যদিও আমাকে আগে ডাকতেন। আমি লাইনে, আমি এখনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াই। আমি সুবিধে চাই না। যেদিন এই সুবিধাটা তাহলে সর্বজনীন হবে, এই এই ব্যাপারগুলো হয়তো নীতি টিতি ওই নাটকেরও একটা আহ্বান, জীবন দেখতে দেখতে আসা। এই যে কথাগুলো বললাম, যে গল্প হেকিম সাহেব বলুন, কে বলুন, এই সবই তো জীবনে একটা প্রভাব ফেলে গেছে। তারপরে আমি তুলনামূলক সাহিত্য পড়তাম, ফলে আমার ওই দিকের পড়াশোনাগুলো পরে নাটকে কাজে লেগেছে। এই মানে আমার যে ব্যক্তিগত, ও প্রেমাংশু বসুর ভাইপো, মানে ওর দাদুর কথা বাদ দিলেও নাটক তো রক্তে। আমার সেরকম ছিল না, তবে আমার শ্বশুর বাড়িতেও খুব একটা বাধা হয়নি, কিন্তু একবার একটা বোর্ডের নাটকে আমাকে একজন নিতে চেয়েছিলেন, প্রেমাংশু বসু তখন আপত্তি করেছেন। উনি তো জানতেন সেইখানকার, না না তোমাকে করতে হবে। মানে আমি অপর্ণা সেন একটি চরিত্রের জন্য, কাকু সেখানে নাটক করেন, আমাকে সিলেক্ট করে বলেছিলেন উর্মিমালা করলে ভালো। ও বলছে বটে, কিন্তু না ওটা তোমায় করতে হবে না, আমি চাইছি না। তো ঠিক আছে, এইটুকু মেনে নিলে না, একটা চাইছি না মেনে নিলে আমার জীবনে কিচ্ছু অশান্তি নেই যে আমি এতগুলো চাইছি কে ত্যাগ করব। আগেকার দিনে কি ছিল, এখন একটা কি প্রবণতা হয়েছে না যে চাইছে না, যেটা বলছে সেটাই করবে। আমি ওইটাতে রাজি নই। সকলেই বিরোধী, সকলেই বিরোধী। কাজে আমার মতে আমি দুই দুই এসব করে টোরে যদি একটা ঠিক জায়গায় পৌঁছতে পারি, আমার তো পৌঁছানোটা লক্ষ্য। তার জন্য যদি আমার 4টের সময় উঠে কারোর একটু কিছু করে দিতে হয়, দিলুম, কিন্তু আমি তখন কাজটা করবো। লক্ষ্য স্থির রাখাটা খুব দরকার। আমি কি করতে চাই, কেন চাই। নতুন যারা আসছে, এখনো যারা আসছে, তাদেরকেও আমার মনে হয় আপনি এই কথাটাই বলবেন। একই কথাই বলি, সব সময় বলি যে কি চাও, কেন চাও, এবং নিজের জন্য মেয়েদের বলি, মেয়েদের সবসময় বলি নিজের জন্য একটা জায়গা তৈরি করো। মানে যতদিন একটা সময় আসবে তোমার ছেলে ব্রেকফাস্ট তোমায় করে দিতে হবে না, তখন তুমি কি করবে? ওই শূন্যতার জায়গাটা তৈরি হওয়ার আগে থেকে নিজের একটা জায়গা করো, নাটক করো, গান করো, যে যার যেটা ইচ্ছে করো, একটা নিজের জায়গা করো। এবং বোধহয় একটু না নিজের আইডেন্টিটি তৈরি করাও ভালো, তৈরি করাও ভালো। মেয়েদের কথা বলছি, আমি এন্টায়ারলি মেয়েদের কথা বলছি। এই ঘরটা ভারতবর্ষ নয়, এখানে যে দুজন মেয়ে বসে আছি তা আমরা ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি না। কাজে সবার জন্য এই কথাটা। এবং প্রচুর এখনো মেয়েরা আছে, প্রচুর মেয়েরা আছে, মানে নানা রকম সমস্যায় তাদের, আর নিজেদের ভালোই বাসে না। আর নিজেকে ভালো না বাসলে কি করে আমি অন্য লোককে ভালোবাসি? আমার আয়নায় আমাকে বেশ ভালো দেখতে লাগে বলেই তো আমি তুমি দাড়ি কামাও বলি। আমার বন্ধুদের আমি দেখেছি, এগুলো এগুলো আবার কেন হয় এগুলো না, আমার যদি 90 বছরের স্বামী হতেন, স্বামী শব্দটা সচেতন ভাবে ব্যবহার করলাম, তাহলে হয়তো আমি একরকম হতুম, আমি জানি না। মানে বয়সের তফাৎ তো অনেক সময় অনেক রকম হয়। যেহেতু আমরা দুজনে স্টেজ করেছি, যেহেতু আমরা এক বয়সী, যেহেতু আমরা মোর বন্ধু দেন বর্বৌ, এইসব কারণেও হয়তো একটা ঠিক থাকা আছে। আমার নিজস্ব বন্ধু বান্ধব যে সার্কেল,
আমার তাদের জন্য যে কি কষ্ট হয়, হয়তো একলা হয়ে গেছে, কেউ কেউ একলা হয়নি হয়তো, কিন্তু দুজনে মিলে ওই একটা গণ্ডির মধ্যে থাকে, একটা বেরিয়ে নাটকও দেখে না, গানও শোনে না, নিজেদের প্রতি অযত্নের শেষ নেই। তা আমার তাদের জন্য যেমন কষ্ট হয়, সেইটা দেখেই ভয় করে যে আরেকটা প্রজন্ম যারা এখন ওই বাচ্চারা হয়তো কলেজ কি ইঞ্জিনিয়ারিং শেষ করলো, এবার বাইরে চলে যাবে, সেই মাদেরও না জন্য আমার কষ্ট হয়, মেয়েদের জন্য। যে একটু সময় থাকতে নিজেদের হওয়া উচিত। আর আহ, সংসার করব, আহ, নাটক করব স্পেয়ার টাইমে না, যদি আমি নাটকটা ভালো করে করতে চাই আমার সময় দিতেই হবে, নইলে আমি করব না, নইলে আমি করবো না। এই যে আমি ওনাকে না বলেছিলাম, সৌমিত্রদাকে, প্রাণ তপস্যায়, ওই অত ভালো একটা ক্যারেক্টার, আমি তো জানতুম যে আমি অনেস্টলি কাজ করতে পারবো না, আমার অন্য বাইন্ডিংস আছে, প্রত্যেকেই সেটা জানে, কিন্তু একটা কি হয়, আমি এটাও করব ওটাও পারি, আমি এই লোভ তো মানুষকে সব থেকে ক্ষতি করে। সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। আচ্ছা দিদি, থেসপিয়ান্সের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে থেসপিয়ান এতটা নামটার সময়। জন্যই আমার ভীষণ ভালো লাগা তৈরি হয়, মানে অ্যাক্টর তো, হ্যাঁ, অ্যাক্টর তো বেসিক্যালি, বেসিক্যালি মানে এখন ইংরেজিতে শব্দটা তাই, তাই হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন আ ওয়ে আমরা সবাই থেসপিয়ান। অবভিয়াসলি। আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, নমস্কার। খুব ভালো লাগলো। আজকের এই সাক্ষাৎকার পর্ব এখানে শেষ করছি, ধন্যবাদ।